নমস্কার, আমি পূজা। জীবনদীপে আপনাদের সকলকে জানাই স্বাগত। আজ আপনারা শুনবেন শ্রী সত্যজিৎ রায়ের দুই বন্ধু। এটা এমন একটা গল্প যেটা শেষ না হওয়া পর্যন্ত আপনাদেরকে ভাবিয়ে তুলবে নতুন নতুন ধাঁধায়, নতুন নতুন ভাবনায়। তাহলে আর দেরি কেন, চলুন শুরু করা যাক আজকের নিবেদন দুই বন্ধু। মহিম বা হাতের কবজি ঘুরিয়ে হাতের ঘড়িটার দিকে এক ঝলক দৃষ্টি দিল। 12টা বাজতে 7, কোয়ার্টাজ ঘড়ি, সময় ভুল হবে না। সে কিছুক্ষণ থেকেই তার বুকের মধ্যে একটা স্পন্দন অনুভব করছে, যেটা অত্যন্ত স্বাভাবিক। 20 বছর। আজ হলো 1989 7ই অক্টোবর, আর সেটা ছিল 1969 7ই অক্টোবর। 25 বছরে এক পুরুষ হয়, তার থেকে মাত্র 5 বছর কম। কথা হচ্ছে, মহিম তো মনে রেখেছে, কিন্তু প্রতুলের কি মনে আছে? আর 10 মিনিটের মধ্যেই জানা যাবে। মহিমের দৃষ্টি সময় কাটানোর উদ্দেশ্যে এদিকে ওদিকে ঘুরতে থাকে। সে দাঁড়িয়েছে লাইট হাউসের বুকিং কাউন্টারের সামনের জায়গাটায়, যাকে বলে লবি। এখানেই প্রতুলের আসার কথা। মহিমের সামনে দরজায় কাঠের ভিতর দিয়ে বাইরের রাস্তা দেখা যাচ্ছে। ওপারে গলির মুখে একটা বইয়ের দোকানের সামনে জটলা। রাস্তায় 4টি বিভিন্ন রঙের অ্যাম্বাসেডর দাঁড়ানো, আর একটা রিক্সা। এবার দরজার ওপরে দৃষ্টি গেল মহিমের। হাতে আঁকা চালু হিন্দি ছবির বিজ্ঞাপন। তাতেই সবচেয়ে বেশি চোখে পড়ে যার জোরে ছবি হিট করেছে, সেই চারা দেওয়া গোফওয়ালা ভিলেন কিশোরীলালকে। মহিম অবশ্যই হিন্দি ছবি দেখে না। আজকাল ভিডিও হওয়াতে সিনেমা দেখাটা একটা ঘরোয়া ব্যাপার হয়ে গিয়েছে। আর সিনেমা হাউসগুলো যা অবস্থা! মহিম তার বাবার কাছে শুনেছে এককালে লাইট হাউসগুলো ছিল কলকাতার গর্ব, আর আজ ভাবলে কান্না পাই। বুকিং কাউন্টারের সামনে লোকের রাস্তায় আসা যাওয়া দেখতে দেখতে মহিমের মন চলে গেল অতীতে। তখন মহিমের বয়স 15, আর প্রতুল তার চেয়ে 1 বছরের বড়। সেই বিশেষ দিনটার কথা মহিমের স্পষ্ট মনে আছে। স্কুলে টিফিন টাইম। দুই বন্ধুতে খাটের এক পাশে জামরুল গাছটার নিচে বসে আলু কাবলি খাচ্ছে। দুজনের ছিল গলায় গলায় ভাব, আর দুজনে ছিল তাদের ক্লাসে সবচেয়ে বড় দুই বিচ্ছু। কোনো মাস্টারকে তারা তোয়াক্কা করতো না, এমনকি অঙ্কের মাস্টার করালিবাবু, যার ভয়ে সারা স্কুলের ছাত্ররা টোঠস্থ, তার ক্লাসেও মহিম প্রতুলের শয়তানির কোনো কমতি ছিল না। অবশ্যই করালিবাবুর মতন মাস্টার তা সহ্য করবে কেন? এমনও অনেক দিন হয়েছে যে ক্লাসে সব ছাত্ররা বসে, কেবল মহিম আর প্রতুল বেঞ্চির ওপর দাঁড়ানো। কিন্তু হলে তাতে কি হবে? পরের ক্লাসে আবার যেই কে সেই। তবে বিচ্ছু হলেও দুজনেই ছিল বুদ্ধিমান। ফেল করবে এমন ছেলে তারা নয়। সারা বছর ফাঁকি দিয়েও পরীক্ষায় ছাত্রদের মধ্যে মহিমের স্থান থাকতো মাঝামাঝি, আর প্রতুলের একটু নিচের দিকে। প্রতুলের বাবার রেলওয়েতে বদলির চাকরি। 1969 হুকুম এলো ধানবাদ যাবার। প্রতুলকেও অবশ্যই বাবার সঙ্গে যেতে হবে, ফলে তার বন্ধুর সঙ্গে যোগ বিচ্ছিন্ন হয়ে যাবে। এই নিয়েই কথা হচ্ছিল দুজনের। আবার কবে দেখা হবে কে জানে, বলল প্রতুল। কলকাতার পাট একবার তুলে দিলে ছুটি ছাটাতেও এখানে আসার চান্স খুব কম। বরং তুই যদি ধানবাদে আসিস তাহলে তো দেখা হতে পারে। ধানবাদে আর কে যায় বল, বলল মহিম। বাবা তো ছুটি হলেই হয় পুরী নয় দার্জিলিং, আজ অবধি এ নিয়ম পাল্টায়নি। প্রতুল একটা দীর্ঘ নিঃশ্বাস ফেলল। তারপর কিছুক্ষণ ঘাসের দিকে চেয়ে থেকে বলল, তুই বড় হয়ে কি করবি ঠিক করেছিস? মহিম মাথা নাড়ল। সেসব এখন থেকে ভাবতে যাবো কেন, ঢের সময় আছে।
বাবা তো ডাক্তার, উনি অবশ্যই খুশি হবে আমিও যদি ডাক্তার হই, কিন্তু আমার ইচ্ছে নেই। তুই কিছু ঠিক করেছিস? না। কিছুক্ষণ দুজনেই চুপ। তারপর প্রতুলই কথাটা পারল। শোন, একটা ব্যাপার করলে কেমন হয়? কি ব্যাপার? আমরা তো বন্ধু, সেই বন্ধুত্বের একটা পরীক্ষার কথা বলেছিলাম। মহিম ভুরুকুচকে বলল, পরীক্ষা মানে? কি আবোল তাবোল বকছিস? আবোল তাবোল নয়, বলল প্রতুল। আমি গল্পে পড়েছি এইরকম হয়। কি হয়? ছাড়াছাড়ির মুখেই দুজন দুজনকে কথা দেয় যে 1 বছর পরে অমুক দিনে অমুক সময়ে অমুক জায়গায় আবার মিট করবে। মহিম ব্যাপারটা বুঝল, একটু ভেবে বলল, ঠিক হ্যাঁ, আমার কোনো আপত্তি নেই, তবে কদিন পরে মিট করব সেই হচ্ছে কথা। ধর 20 বছর। আজ হলো 7ই অক্টোবর 1969, আমরা মিট করব 7ই অক্টোবর 1989। কখন? যদি দুপুর 12টা হয়। বেশ, কিন্তু কোথায়? এমন একটা জায়গা হওয়া চাই যেটা আমরা দুজনেই খুব ভালো করে চিনি। সিনেমা হাউস হলে কেমন হয়? আমরা দুজনেই একসঙ্গে কত ছবি দেখেছি। ভেরি গুড। লাইট হাউস, যেখানে টিকিট বিক্রি করে তার সামনে। তাই কথা রইল। দুজনের মধ্যে চুক্তি হয়ে গেল। এই 20 বছরে কত কি ঘটবে তার ঠিক নেই, কিন্তু যাই ঘটুক না কেন, মহিম আর প্রতুল মিট করবে যে বছরে, যে তারিখে, যে সময়ে ঠিক হয়েছে, সেই বছর, সেই তারিখে, সেই সময়ে। মহিমের সন্দেহ হয়েছিল সে ব্যাপারটা এতদিন মনে রাখতে পারবে কিনা, কিন্তু আশ্চর্য, এই 20 বছরে একদিনের জন্য সে চুক্তির কথাটা বলেনি। প্রতুল চলে যাবার পর হয়তো বন্ধুর অভাবেই মহিম ক্রমে বদলে যায় ভালোর দিকে। ক্লাসে তার আচরণ বদলে যায়, পরীক্ষার ফলও বদলে যায়। সে ক্রমে ভালো ছেলেদের দলে এসে পড়ে। কলেজ থাকতে সে লিখতে আরম্ভ করেছিল, বাংলা পদ্য, গল্প, প্রবন্ধ, সেসব ক্রমেই পত্রিকায় ছেপে বেরোতে আরম্ভ করে। তার যখন 23 বছর বয়স, অর্থাৎ 1977-এ সে তার প্রথম উপন্যাস লেখে। একটি নামকরা প্রকাশক সেটি ছাপে। সমালোচকরা বইটার প্রশংসা করে, সেটা ভালো বিক্রিও হয়, এমনকি শেষ পর্যন্ত একটা সাহিত্য পুরস্কারও পায়। আজ সাহিত্যিক মহলে মহিমের অবাধ গতি। সকলে বলে একালে ঔপন্যাসিকদের মধ্যে মহিম চট্টোপাধ্যায়ের স্থান খুব উঁচুতে। এই 20 বছরের প্রথম দিকে কয়েকটা চিঠি ছাড়া প্রতুলের আর কোনো খবর পায়নি মহিম। প্রতুল লিখেছিল ধানবাদে গিয়ে তার নতুন বন্ধু হয়েছে ঠিকই, কিন্তু মহিমের জায়গাটা কেউ নিতে পারেনি। 6 মাসে গোটা 4 চিঠি ব্যাস, তারপরেই বন্ধ। মহিমেতে আশ্চর্য হয়নি, কারণ এইসব ব্যাপারে প্রতুলের মতন কুড়ে বড় একটা দেখা যায় না। চিঠি লিখতে হবে? ওরে বাবা! মহিমের অবশ্যই চিঠি লেখাতে আপত্তি ছিল না, কিন্তু একতরফা তো আর হয় না ব্যাপারটা। 12টা বেজে 2 মিনিট। না, প্রতুল নির্ঘাত ভুলে গেছে। আর যদি নাও ভুলে থাকে, সে যদি ভারতবর্ষের অন্য কোনো শহরে থেকে থাকে, তাহলে সেখান থেকে কি করে কলকাতায় ছুটে আসবে অ্যাপয়েন্টমেন্ট রাখতে? তবে এটাও ভাবতে হবে যে কলকাতায় ট্রাফিকের যা অবস্থা, তাতে প্রতুল কলকাতায় থাকলেও এবং চুক্তির কথা মনে থাকলেও ঘড়ির কাঁটায় কাঁটায় এখানে পৌঁছে যাওয়া প্রায় অসম্ভব। মহিম ঠিক করল সে আরো 10 মিনিট দেখবে, তারপর বাড়ি ফিরে যাবে। ভাগ্যে আজকে রবিবার পড়েছিল, না হলে তাকে অফিস থেকে কেটে পড়তে হতো লাঞ্চের 1 ঘন্টা আগে। উপন্যাস থেকে তার ভালো রোজগার হলেও মহিম সওদাগারির অফিসে তার চাকরিটা ছাড়েনি। তার বন্ধুও যে নতুন নতুন হয়নি তা নয়, কিন্তু স্কুলের সেই দুষ্টুমি ভরা দিনগুলোর কথা সে ভুলতে পারেনি। শুনছেন?
মহিমের চিন্তার স্রোতে বাধা পড়ল। সে পাশ ফিরে দেখে একটি 16-17 বছরের ছেলে তার দিকে চেয়ে আছে, তার হাতে একটি খাম। আপনার নাম কি মহিম চ্যাটার্জি? হ্যাঁ, কেন বলো তো? এই চিঠিটা আপনার। ছেলেটা খামটা মহিমের হাতে দিল, তারপর বলল, উত্তর লাগবে। এই বলে সে অপেক্ষা করতে লাগলো। মহিম একটু অবাক হয়ে চিঠিটা বার করে পড়ল। সেটা হচ্ছে এই: প্রিয় মহিম, তুমি আমাদের চুক্তির কথা ভুলে না গিয়ে থাকো তাহলে এই চিঠিটা তুমি পাবে। কলকাতায় থেকেও আমার পক্ষে লাইট হাউসে যাওয়াটা কোনো মতেই সম্ভব হলো না। সেটা জানানো এবং তার জন্য মার্জনা যাওয়াটাই এর উদ্দেশ্য। তবে আমি তোমাকে ভুলিনি, আমাদের অ্যাপয়েন্টমেন্টের কথাও ভুলিনি। এতে আশা করি তুমি খুশি হবে। ইচ্ছে আছে তোমার বাড়ি গিয়ে তোমার সঙ্গে দেখা করে আসি। তুমি এই চিঠির পিছনে তোমার ঠিকানা এবং কোন সময়ে গেলে তোমার সঙ্গে দেখা হবে সেটা লিখে দাও, তাহলে খুব খুশি হব। শুভেচ্ছা নিও। এটি তোমার বন্ধু প্রতুল। মহিমের পকেটে কলম ছিল। সে চিঠিটার পিছনে তার ঠিকানা এবং আগামী রবিবার 9টা থেকে 12টায় সময় দিয়ে ছেলেটিকে চিঠিটা ফেরত দিয়ে দিল। ছেলেটি দরজা দিয়ে বাইরে বেরিয়ে গেল। মহিমের আর এখানে থাকার দরকার নেই, তাই সে বাইরে বেরিয়ে এসে হুমায়ুন কোটে রাখা তার সদ্য কিনা নীল অ্যাম্বাসেডরটার দিকে এগিয়ে গেল। প্রতুল ভোলেনি, এটাই বড় কথা। কিন্তু রবিবার, তাও সে কলকাতায় থেকে কেন লাইট হাউসে আসতে পারল না? সেটা মহিমের কাছে ভারী রহস্যজনক মনে হচ্ছে। তার সঙ্গে যে মহিম যোগাযোগ করবে সে উপায় নেই, কারণ চিঠিতে কোনো ঠিকানাই লেখা ছিল না। ছেলেটিকে জিজ্ঞাসা করলে হয়তো জানা যেত, কিন্তু সেটা তখন মহিম খেয়াল করেনি। চিঠিটা খাতার পাতা থেকে ছেঁড়া কাগজে। তাহলে কি প্রতুলের এখন দৈন্যদশা? তার অবস্থাটা সে কি তার বন্ধুকে জানতে দিতে চায় না? কিন্তু সে তো মহিমের বাড়ি আসতে চেয়েছে, এলে পরে সব কিছু জানা যাবে। বাড়ি ফিরতে স্ত্রী শুভ্রা জিজ্ঞাসা করল, কি দেখা হলো বন্ধুর সঙ্গে? হয়নি, তবে একটা চিঠি পাঠিয়েছে একটা ছেলের হাতে। সে যে মনে রেখেছে এটাই বড় কথা। এই জিনিস যে সম্ভব হবে সেটাই এই ঘটনা না ঘটলে বিশ্বাস করতাম না। যখন চুক্তিটা করেছিলাম তখনও বিশ্বাস করিনি যে এটার কথা দুজনেই মনে রাখতে পারবো। পরের দিন রবিবার সকাল 10টা নাগাদ মহিম বৈঠকখানায় বসে খবরের কাগজ পড়ছে। এমন সময় দরজার রিং হলো। চাকর পশুপতি কি দরজা খুলল। বাবু আছেন? প্রশ্ন এলো মহিমের কানে। চাকর হ্যাঁ বলতে দরজা দিয়ে একটি ভদ্রলোক ভেতরে ঢুকে এলেন। তার মুখে হাসি, ডান হাতটা সামনের দিকে বাড়ানো। মহিমও তার হাতটা বাড়িয়ে দিয়ে ভদ্রলোকের হাতটা শক্ত করে ধরে অবাক হাসি হেসে বললেন, কি ব্যাপার প্রতুল, তুই দেখছিস শুধু গতরেই বেড়েছিস, চেহারাটা একটুও পাল্টায়নি। বস বস। প্রতুলের মুখ থেকে হাসি যায়নি। সে পাশের সভায় বসে বলল, বন্ধুত্বের এর চেয়ে বড় প্রমাণ আর কি হতে পারে? এক্স্যাক্টলি, আমিও ঠিক সেই কথাই ভাবছি। তুই তো লিখছিস তাই না? হ্যাঁ, তা লিখছি। একটা পুরস্কারও তো পেলি কাগজে দেখলাম। কিন্তু তোর কি খবর? আমার ব্যাপার তো দেখছি তুই মোটামুটি জানিস। প্রতুল একটুক্ষণ মহিমের দিকে চেয়ে বলল, আমারও চলে যাচ্ছে। কলকাতাতেই থাকছিস নাকি? সব সময় না, একটু ঘোরাঘুরি করতে হয়। ট্রাভেলিং সেলসম্যান। প্রতুল শুধু মৃদু হাসল, কিছু বলল না। কিন্তু একটা কথা তো জানাই হয়নি, বলল মহিম। কি? সেদিন তুই বেটার ছেলে এলি না কেন? কারণটা কি?
অন্য লোকের হাতে চিঠি পাঠালি কেন? আমার একটু অসুবিধে ছিল। কি অসুবিধা খুলে বল না বাবা। কথাটা বলতে বলতেই মহিমের দৃষ্টি জানালার দিকে চলে গেল। বাইরে গোলমাল, অনেক ছেলে ছোকরারা কেন জানি না একসাথে হল্লা করছে। মহিম একটু বিরক্ত হয়ে উঠে কি জানালার পর্দা ফাঁক করে অবিশ্বাসের সুরে বলল, ওই গাড়িটা কি তোর? এত বড় গাড়ি মহিম কলকাতায় দেখেছে বলে মনে পড়ল না। আর এইসব ছেলে ছোকরারা হল্লা করছে কেন? মহিমের দ্বিতীয় প্রশ্ন। এবার বন্ধুর দিকে ফিরে মহিমের মুখ হাঁ হয়ে গেল। প্রতুল নাকের নিচে এক জোড়া চারা দেওয়া পুরো গোপ লাগিয়ে তার দিকে চেয়ে মিটিমিটি হাসছে। কিশোরীলাল! মহিম প্রায় চেঁচিয়ে উঠল। প্রতুল গোপ খুলে পকেটে রেখে বলল, এখন বুঝতে পারছিস তো কেন লাইট হাউসে যেতে পারিনি? খ্যাতির বিড়ম্বনা, রাস্তাঘাটে বেরোনো অসম্ভব। মাই গড! প্রতুল উঠে পড়ল। বেশিক্ষণ থাকলে আর ভিড় সামলানো যাবে না, আমি কাটি। আমার ছবি একটাও দেখিসনিস তো? তা দেখিনি। অন্তত একটা দেখিস, লাইট হাউসে 2টো টিকিট পাঠিয়ে দেব। প্রতুল বাইরের দরজার দিকে এগিয়ে গেল, মহিম তার পিছনে। দরজা খুলতে একটা বিরাট হর্ষধ্বনির সঙ্গে কিশোরীলাল, কিশোরীলাল চিৎকার শুরু হয়ে গেল। প্রতুল কোনো রকমের জনস্রোতের মধ্য দিয়ে পথ করে গাড়িতে উঠে দরজা বন্ধ করে দিল, আর সঙ্গে সঙ্গে গাড়িও রওনা দিয়ে দিল। মহিম দেখল প্রতুল তার দিকে হাত নাড়ছে। মহিমের হাতটাও ওপরে উঠে গেল। ভিড় থেকে একটা ছেলে মহিমের দিকে এগিয়ে এসে চোখ বড় বড় করে বলল, কিশোরীলাল আপনার বন্ধু? হ্যাঁ ভাই, আমার বন্ধু। মহিম বুঝল এবার থেকে পাড়ায় তার আসল নাম মুছে গিয়ে তার জায়গায় নতুন নাম হবে কিশোরীলালের বন্ধু।